আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে চীন, বললেন তাইওয়ান। এরপর জানিয়ে দিব সামরিক শক্তিতে ইরানের সমকক্ষ নয় ইসরায়েল। এরপর জানিয়ে দিব ফের ইউরোপের সার্বভৌমত্বের ডাক দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দিব বাকমুদের প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার। এরপর জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ওমানের মধ্যস্থতা, ইয়েমেন সৌদি শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আশাবাদী হুতি আনসারুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে চীন, বললেন তাইওয়ান। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ অভিযোগ করেছেন চীন তার দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তাইওয়ানের চারপাশে সম্প্রতি শেষ হওয়া 3 দিনের বড় আকারের সামরিক মহড়ার মাধ্যমে চীনের এই উদ্দেশ্য বোঝা যায়। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী CNN কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে জোসেফ উ বলেন, চীনের সামরিক মহড়ার দিকে তাকান, চীনের নেতৃত্বের বক্তব্য শুনুন। মনে হচ্ছে তারা তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। জোসেফ উ এর মতে আন্তর্জাতিক সংঘাত মোকাবেলায় শান্তিপূর্ণ কৌশল গ্রহণ জাতিসংঘ সনদের মূল ভিত্তি, কিন্তু চীন সেই পথে হাঁটছে না। তাইওয়ান ও চীনের মধ্যকার বিরোধ, বেইজিং জবরদস্তি সামরিক ও শক্তির হুমকির আশ্রয় নিয়েছে। সেই কৌশল তাইওয়ানের জন্য সমালোচনামূলক এবং অগ্রহণযোগ্য। জোসেফকে প্রশ্ন করা হয়, তাইওয়ানের কি নিজেকে রক্ষা করার মতো যথেষ্ট অস্ত্র আছে যদি চীন শেষ পর্যন্ত যুদ্ধ শুরু করে? জবাবে জোসেফ উ জানান, তাইওয়ান বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে। এমনকি জো বাইডেন প্রশাসন তাইওয়ানে অস্ত্রের 9টি চালানের ঘোষণা দিয়েছে। তাইওয়ান সামরিক প্রশিক্ষণ জোরদার করছে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে অস্ত্র ও সামরিক সরঞ্জামের চেয়ে দৃঢ়তা বেশি গুরুত্বপূর্ণ। তাইওয়ানে যুদ্ধ শুরু হলে তা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। চীনকে এ ধরনের ধ্বংসাত্মক উদ্যোগ না নিতে চাপ দিতে হবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হতে হবে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন চীনের সতর্কবাণী উপেক্ষা করে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন। ক্যালিফোর্নিয়ায় তিনি মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করেন। এর জবাবে বেইজিং তাইওয়ানকে ঘিরে 3 দিনের বড় ধরনের সামরিক মহড়া চালায়। এই সামরিক মহড়া শেষ হয়েছে গত সোমবার। চীনের সামরিক বাহিনী দাবি করছে এই মহড়া সফল হয়েছে। একই সঙ্গে বেইজিং আরো জানিয়েছে দেশের বিভিন্ন বাহিনীর সক্ষমতা বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা করা হয়েছে। জবাবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন জানান, এটি দায়িত্বজ্ঞানহীন আচরণ। তবে মহড়া শেষ হলেও তাইওয়ানের চারপাশ থেকে চীনের যুদ্ধ বিমান ও জাহাজ সরানো হয়নি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার সকালে তাইওয়ানের চারপাশে চীনের নৌবাহিনীর 9টি যুদ্ধ জাহাজ ও 26টি বিমান দেখতে পায় তারা দ্বীপের চারপাশে যুদ্ধ প্রস্তুতি টহল দিচ্ছিল। সামরিক শক্তিতে ইরানের সমকক্ষ নয় ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী কোনোভাবেই ইরানের সামরিক বাহিনীর সমকক্ষ নয় বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি। ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অব স্টাফ সম্প্রতি হুমকি দিয়েছেন যে তারা ইরানের উপরে হামলা চালাতে প্রস্তুত রয়েছে, এমনকি এ ব্যাপারে তাদের যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন নেই। ইসরায়েলের সেনা প্রধানের এই বক্তব্যের জবাবে ইরানের সেনা প্রধান তার দেশের সামরিক শক্তির কথা তুলে ধরে বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী অত্যাধুনিক গোলাবারুদের জন্য পশ্চিমাদের উপর নির্ভরশীল। জেনারেল মোসাভি বলেন, যারা দুই পক্ষের সামরিক শক্তি সম্পর্কে ধারণা রাখে তারা বুঝতে পারবে যে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক সক্ষমতা এবং সামরিক বাহিনীর আকার বড়জোর ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সময় ইরানের যে শক্তি ছিল তার সমান হতে পারে। তিনি আরো বলেন, ডুবন্ত ইসরায়েলের পতনের লক্ষণ আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি স্পষ্ট হয়ে উঠেছে এবং তারা এতটাই দুর্বল যে তাদেরকে ইরান হুমকি হিসাবেই মনে করে না।
ইরানের এ সামরিক নেতা বলেন, ইসরায়েলি সেনাপ্রধান ইরানের ওপর হামলার হুমকি দিয়ে মূলত তার দেশের সেনাদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ইহুদিবাদী ইসরায়েল যে অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করছে তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর কৌশল অবলম্বন করেছেন। ফের ইউরোপের সার্বভৌমত্বের ডাক দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। গত কয়েকদিনে একের পর এক বিতর্কিত মন্তব্য করে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন। চীন সফর শেষে দেশে ফেরার সময় তিনি দুটি সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের বদলে ইউরোপের কৌশলগত সার্বভৌমত্বের ওপর জোর দিয়েছেন। তাইওয়ান প্রশ্নে ইউরোপের নরম অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। মঙ্গলবার নেদারল্যান্ডের দ্য হেগ শহরে এক ভাষণে ইউরোপের ভবিষ্যতের সেই একই রূপরেখা তুলে ধরেন ম্যাক্রো। এমানুয়েল ম্যাক্রো বলেন, করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধ স্পষ্ট করে দিয়েছে যে নিজস্ব পরিচয় বজায় রাখতে হলে ইউরোপকে বাইরের জগতের উপর নির্ভরতা কমাতেই হবে, অর্থাৎ নিজস্ব স্বার্থ অনুযায়ী সহযোগী বাছাই এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই বেছে নেওয়ার পথে এগুতে হবে বলে তিনি মনে করেন। ম্যাক্রোর মতে শুধু বর্তমান বিশ্বের নাটকীয় বিবর্তনের সাক্ষী হয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, একমাত্র খোলা মনে সহযোগিতার মাধ্যমে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব। ফ্রান্সের প্রেসিডেন্ট যেভাবে চীন, তাইওয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্কের নতুন বাস্তবায়ন প্রস্তাব দিয়েছেন তা নিয়ে তুমুল বিতর্ক চলছে। বিশেষ করে চীনের প্রতি নরম মনোভাব দেখিয়ে তিনি প্রবল সমালোচনার মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্র ও চীনের পাশাপাশি ইউরোপকে তৃতীয় পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠা করার স্বপ্ন ও আলোড়ন সৃষ্টি করেছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাটেউস মোরাভিসেস্কো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ইউরোপের নিরাপত্তার দৃঢ় ভিত্তি। যুক্তরাষ্ট্র ও জার্মানি সহ অন্যান্য দেশেও ম্যাক্রোর বক্তব্যের সমালোচনা শোনা গেছে। মঙ্গলবারের ভাষণের মাঝেই প্রতিবাদের মুখে পড়েন ম্যাক্রো। বিক্ষোভকারীরা ব্যানার হাতে চিৎকার করে প্রশ্ন তোলেন, ফরাসি গণতন্ত্র কোথায়? উল্লেখ্য, অবসর ভাতা কাঠামোর সংস্কারকে কেন্দ্র করে ফ্রান্সে সম্প্রতি প্রবল প্রতিবাদ বিক্ষোভের মুখে পড়েছেন ম্যাক্রো। দ্য হেগ শহরে ভাষণের সময়ও তাকে হিংসা ও দ্বিচারিতার প্রেসিডেন্ট হিসেবে সমালোচনা শুনতে হয়েছে। বাকমুতের প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার। পূর্ব ইউক্রেনের দোনেতস্ক আর্টিয়োমভস্ক শহরে, যেটি বাকমুত নামে পরিচিত, এর সব প্রশাসনিক ভবন এখন রুশ বাহিনীর হাতে নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন দোনেতস্ক পিপলস লিবারেশনের ভারপ্রাপ্ত প্রধান জেনিস পুলিশিন। মঙ্গলবার রাতে রাশিয়ার টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাকমুতের সব প্রশাসনিক ভবন ইতিমধ্যে আমাদের বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। পুলিশিন বলেন, তিনি নিজের চোখে এটি দেখতে আর্টিয়োমস্কোকে গিয়েছিলেন। তিনি বলেন, খুব কমই দেখেছেন, সেখানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এমন কোনো বিল্ডিং নেই যা সামান্য পুনর্গঠন ও ব্যবহার করা যাবে। এর আগে রাশিয়ার আধা সামরিক ভাড়াটে বাহিনী ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তার বাহিনীর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুতের ৮০% বেশি এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে। ইয়েমেন সৌদি শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আশাবাদী হুতি আনসারুল্লাহ। ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ব্যাপারে ওমানের মধ্যস্থতাকারী দলের চেষ্টার প্রশংসা করে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, তারা শান্তি প্রক্রিয়া নিয়ে ওমানের মধ্যস্থতার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে মাস্কট যে ভূমিকা পালন করেছে তাতে আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে দেওয়া পোস্টে আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য আলী আল কোহুম বলেন, সৌদি প্রতিনিধি দলের সঙ্গে ওমানের মধ্যস্থতাকারী দলের শান্তি আলোচনা দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, ওমানের প্রতিনিধি দল ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে যে চেষ্টা চালাচ্ছে তা প্রশংসাযোগ্য। গঠনমূলকভাবে আলোচনা এগুচ্ছে এবং আমরা শান্তির ব্যাপারে আশাবাদী। আলী আল হুকুম বলেন, শান্তির ব্যাপারে সানার দরজা একেবারেই উন্মুক্ত। মানবিক সংকট দূর করা, সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ বন্ধ করা এবং ইয়েমেনের উপর থেকে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করার বিষয়গুলো এখন সানার কাছে প্রাধান্য পাচ্ছে।